বিসমিল্লাহির রহমানির রহিম। সাইফুলস ক্লাসরুমের আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। ড্রাফটিং এবং লিফটিং এই দুইটা বিষয় এবং এদের সমন্বয়ে একটা ডিজাইন গঠিত হয়। তো এটা অনেকের কাছেই একটা কমপ্লিকেটেড বিষয়, কিভাবে করে এটা হয় এটা আমরা অনেকেই বুঝতে পারি না। তো যদি আপনি এটা না বুঝে থাকেন তাহলে আপনি ঠিক জায়গাতে চলে এসেছেন। আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, কমপ্লিট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে কীভাবে ড্রাফটিং লিফটিংয়ের সাহায্যে ডিজাইন হয়, ডিজাইনের সাহায্যে ড্রাফটিং লিফটিং তৈরি করা যায় এবং কেনই বা এত ধরনের ড্রাফটিং সিস্টেম। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো ড্রাফটিং এবং লিফটিং এই ব্যাপারটা বোঝার জন্য প্রথমেই যে বিষয়টা সম্বন্ধে একটা আইডিয়া থাকতে হবে। প্রথমে আমি বেসিক কিছু বিষয় বলে নিব। প্রথমত হচ্ছে এই যে ডিজাইনের মধ্যে ক্রস থাকে এবং খালি থাকে, এটা কি মিন করে? ডিজাইনে ক্রসটা ইন্ডিকেট করে এখানে ওয়ারপিয়ানটা সামনে আছে, ওয়েভটিয়ানটা পিছনে আছে। আবার ডিজাইনে যেসব জায়গাতে খালি আছে সেখানে ইন্ডিকেট করতেছে যে ওয়েভটিয়ানটা এটা সামনে আছে, ওয়েভটিয়ানটা পিছনে আছে। অর্থাৎ ক্রস মানে হচ্ছে ওয়ারপিয়ানটা আপ উপরে, ওয়েভটিয়ানটা ডাউন নিচে। আর ব্ল্যাঙ্ক বা খালি মানে হচ্ছে ওয়েভটিয়ানটা এখানে উপরে আছে আপ এবং ওয়ারপিয়ানটা আসলে পিছনে আছে। যেহেতু ইন্টারলেসমেন্ট দুইটা ইয়ার্নের মধ্যে কোনো একটা ইয়ার্ন অবশ্যই উপরে থাকবে। তো আরেকটা ব্যাপার একটু বুঝে নিতে হবে, সেটা হচ্ছে এই যে ডিজাইন বা একটা স্ট্রাকচার যেখানে ওয়ারপিয়ান, ওয়েভটিয়ান, ইন্টারলেসমেন্ট, ক্রস, ব্ল্যাঙ্ক আমরা দেখতে পাই, তাহলে এটা কিভাবে হয়ে থাকে? এখন কাপড় যখন বুনা হয় একটা লুমে, তখন ঘটনাটা কি ঘটে? আসলে প্রথমে ওয়ারপিয়ানগুলো আগে থেকেই সাজানো থাকে, যেটাকে আমরা ওয়ার্পিং বলি। এখান থেকে কিছু সংখ্যক ইয়ার্নকে আমরা উপরে তুলি এবং তার নিচ দিয়ে ওয়েভটিয়ানটা পাস করে চলে যায়। তখনই এই ইন্টারলেসমেন্টটা হয়। কিছু ইয়ার্ন উপরে থাকে, ওয়েভটিয়ান হয় নিচে থাকে অথবা উপরে থাকে। এভাবে করে আসলে ডিজাইনটা হয়। তো মূলত একটা পিক আগে যায়, তারপর আরেকটা পিক যায়, আরেকটা পিক যায়, এভাবে করে আসলে কাপড়টা মানে ভার্টিক্যাল ডিরেকশনের নিচের দিকে আস্তে আস্তে কাপড়টা আগাতে থাকে। তবে ওয়ারপেনগুলো কিন্তু আগে থেকেই সেট করা হয়ে থাকে এবং এই ওয়ারপেনগুলোকে ওঠানামা করিয়ে ওয়েভটিয়ানটাকে ইনসার্ট করিয়ে কিন্তু কাপড়টা বোনা হয়। এই ব্যাপারটা বুঝলে এবার ডিজাইনের ব্যাপারটা বোঝা খুব সহজ হবে। তো এবার আসা যাক ড্রাফটিং কি ব্যাপারটা বলি। এখন এই যে ওয়ারপিয়ানগুলো আছে, এই ওয়ারপিয়ানগুলোকে ওঠাতে হবে এবং নামাতে হবে। এই কাজটা করার জন্য আমার ডিজাইন বলে দিবে যে কখন কাকে উঠাতে হবে বা কাকে নামাতে হবে, অর্থাৎ কোথায় ক্রস আছে এবং কোথায় খালি আছে, ব্ল্যাঙ্ক আছে। তো এটাকে ঠিক রাখার জন্য আমার যতগুলো ওয়ারপিয়ান আছে সবগুলো ওয়ারপিয়ানকে আমরা হিল ফ্রেমের মধ্যে দিয়ে পাস করি। চিত্রে দেখা যাচ্ছে যে হিল ফ্রেমের মধ্যে দিয়ে আমরা পাস করলাম। তো হিল ফ্রেমের মধ্যে দিয়ে পাস করলে হিল ফ্রেমগুলোকে যখন উঠানো হবে তখন ওয়ারপিয়ানটা উঠবে, আবার হিল ফ্রেমগুলোকে নামানো হলে ওয়ারপিয়ানটা নামবে। এর মাঝখান দিয়ে ওয়েভটিয়ানটা চলে যাবে, তাহলে ইন্টারলেসমেন্টের মাধ্যমে ওয়েভেন কাপড় প্রডিউস হবে। তো এই যে ওয়ারপিয়ানগুলোকে অ্যাকর্ডিং টু ডিজাইন আমরা যদি হিল ফ্রেমের মধ্যে দিয়ে হিল ফ্রেমের মধ্যে যে হিল আই থাকে, এই হিল আইয়ের মধ্যে দিয়ে যে পাস করা, এটাকে বলা হচ্ছে ড্রাফটিং। আর এটা কোনটাকে কোন হিল ডাইয়ের মধ্যে দিয়ে বা কোন হিল ফ্রেমের মধ্যে দিয়ে পাস করা হবে, এই ব্যাপারটাকেই বলা হচ্ছে ড্রাফটিং প্ল্যান। এখন ড্রাফটিং হয়ে গেল। ড্রাফটিং হয়ে যাওয়ার পরে আমাকে লিফটিং করতে হয়। আমরা দেখি যে লিফটিং, তো ড্রাফটিং তো হয়ে গেল। ওয়ারপেনগুলোকে সবগুলো ওয়ারপেনকে কোনো না কোনো হিল ফ্রেমের হিল ডাইয়ের মধ্য দিয়ে পাস করে দিলাম। তাহলে কখন কোন হিল ফ্রেমটা উপরে তুলতে হবে, কখন কোন হিল ফ্রেমটাকে নিচে নামাতে হবে, এই ব্যাপারটার জন্য আমাকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে। সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে লিফটিং প্ল্যান। যে লিফটিং প্ল্যান মানে হচ্ছে যেখানে ডিজাইনটা প্রডিউস করতে গেলে ওয়ারপিয়ানগুলোকে যে হিল ফ্রেমের মধ্যে দিয়ে পাস করা হলো, সেই প্রত্যেকটা হিল ফ্রেমের জন্য কখন কোন হিল ফ্রেমটা লিফট পাবে বা উপরে উঠবে, এই ব্যাপারটাকে যেই নকশা দ্বারা প্রকাশ করা হচ্ছে সেটাই হচ্ছে লিফটিং প্ল্যান। তো আমি যদি সিনক্রোনাইজ করি ড্রাফটিং এবং লিফটিং প্ল্যানকে, তাহলে একটা কমপ্লিট ডিজাইন আসলে ফুটে উঠবে। ব্যাপারটা কীরকম হয় এটা দেখানোর জন্য আমি একটা ডিজাইন দেখাচ্ছি এখানে। তো প্রথমেই দেখি একটা ডিজাইন যেখানে কিনা আমি খুব সহজে দেখতে পাচ্ছি যে 1 নাম্বার ইয়ার্ন, 2 নাম্বার ইয়ার্ন, এরকম করে 8টা ইয়ার্ন আছে এই ডিজাইনের মধ্যে। তো এই স্ট্রাকচারের মধ্যে তো 8টা ইয়ার্ন যদি থাকে, প্রথম ইয়ার্নটা এবং 7 নাম্বার ইয়ার্নটা কিন্তু মিল আছে। অর্থাৎ একে ঠিক যেখানে যেখানে আপ আছে, 7ও ঠিক সেসব জায়গাগুলোতে ইয়ার্নগুলো উঠবে বা আপ হবে। আবার একের যেসব জায়গাগুলোতে ডাউন আছে
সাতেও ঠিক সেই সব জায়গাগুলোতে ডাউন আছে। তার মানে 1 এবং 7 দুইটা একই সময়ে উঠবে অথবা একই সময়ে নামবে। এই দুটো ইয়ার্নকে একসাথে তুলতে হবে অথবা একসাথে নামাতে হবে। তাহলে এই জন্য আমরা অনেকগুলো হিল ফ্রেম ব্যবহার না করে কাজটাকে সহজ করার জন্য এই দুইটা ইয়ার্নকে একটা হিল ফ্রেমের মধ্যে দিয়ে পাস করলাম। আবার 2-এর সাথে 6-এর মিল রয়েছে, তাহলে 2 এবং 6কে একটা হিল ফ্রেমের মধ্যে দিয়ে। 3-এর সাথে 5-এর মিল রয়েছে, 3 এবং 5কে একটা হিল ফ্রেমের মধ্যে দিয়ে। আবার 4-এর সাথে 8-এর মিল রয়েছে, 4 এবং 8কে একটা হিল ফ্রেমের মধ্যে দিয়ে পাস করলাম। এই যে পাসিংটা হয়ে গেল, এটা হচ্ছে আমাদের ড্রাফটিং কমপ্লিট। তো লিফটিং প্ল্যানটা হবে হচ্ছে ড্রাফটিং প্ল্যানের সাথে সামঞ্জস্য রেখে, অর্থাৎ আমরা যেহেতু ড্রাফটিং করেছি হচ্ছে 4টা হিল ফ্রেমের মধ্যে দিয়ে, তাহলে আমার লিফটিং প্ল্যান হবে 4টা। অর্থাৎ লিফটিং প্ল্যানগুলো ইন্ডিকেট করতেছে এক একটা হিল ফ্রেমকে। তো এখানে আমি যদি দেখি, প্রথম হিল ফ্রেমের জন্য প্রথম লিফটিংটা, দ্বিতীয় হিল ফ্রেমের জন্য দ্বিতীয় লিফটিংটা, তৃতীয় হিল ফ্রেমের জন্য তৃতীয়, চতুর্থ হিল ফ্রেমের জন্য চতুর্থ লিফটিং। অর্থাৎ প্রত্যেকটা ভার্টিক্যাল মার্ক এক একটা হরিজন্টাল হিল ফ্রেমকে রিপ্রেজেন্ট করে। এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হতে হবে। তো প্রথমেই বলি যে একটা লিফটিং প্ল্যান শুধুমাত্র এই যে নাম্বার 1 ভার্টিক্যাল যে লিফটিং প্ল্যানটা আছে, এটা শুধুমাত্র 1 নাম্বার হিল ফ্রেমকেই বোঝাবে। অর্থাৎ 1 নাম্বার লিফটিং প্ল্যানের যে প্রথম ভার্টিক্যাল লাইনটা আছে, সেই ভার্টিক্যাল লাইনে যেখানে যেখানে ক্রস আছে, সেই ক্রসগুলো শুধুমাত্র 1 নাম্বার হিল ফ্রেমকেই লিফট করা বোঝাবে। দ্বিতীয় ভার্টিক্যাল লাইনটা দ্বিতীয় হিল ফ্রেমকে বোঝাবে, তৃতীয় ভার্টিক্যাল লাইনটা তৃতীয়কে, চতুর্থ ভার্টিক্যাল লাইনটা চতুর্থ নাম্বার হিল ফ্রেমকে লিফট করা বোঝাবে। তো আমার এই ডিজাইনের মধ্যে আমি দেখি, আমি আগেই বলেছি যে ডিজাইনটা হয় হচ্ছে একটা পিক যায়, তারপর আরেকটা পিক, তারপর আরেকটা পিক, তারপর আরেকটা পিক, এভাবে করে। তো আমরা সবগুলো পিক মুছে দিয়ে একটা পিক থেকে শুরু করি। তো প্রথম পিকটা মনে করতেছি যাবে, তাহলে এখানে লিফটিংটা কেমন হবে? ড্রাফটিং কিন্তু চেঞ্জ হবে না, ড্রাফটিং যেমন আছে তেমন, এটা ড্রাফটিং সেট করা হয়ে গেছে। এবার লিফটিংটা আমাকে বলে দিতে হবে, আমি যেভাবে বলে দিব সেভাবে করেই কাপড়টা বুনা হবে। তো আমার ডিজাইনের মধ্যে দেখা যাচ্ছে 1 নাম্বার ইয়ার্নটা ক্রস আছে, মানে 1 নাম্বার ইয়ার্নটা উপরে থাকবে, 4 নাম্বার ইয়ার্নটা উপরে থাকবে, 7 নাম্বার ইয়ার্ন এবং 8 নাম্বার ইয়ার্ন, এই 4টা ইয়ার্ন উপরে থাকবে, মানে লিফট করবে। ক্রস মানে হচ্ছে এই 7টা ইয়ার্নকে আপ হতে হবে, ওয়ার্প ইয়ার্নকে উপরে থাকতে হবে। তাহলে আমার যখন ওয়েফট ইয়ার্নটা যাবে, তখন এই 4টা ইয়ার্নকে নিশ্চয়ই উপরে তুলতে হবে। তো এই 4টা ইয়ার্নকে উপরে তুলবে কে? ওই যে হিল ফ্রেমগুলো, 4টা হিল ফ্রেম আছে, 4টা হিল ফ্রেমের মধ্যে এই ইয়ার্নগুলোকে অবশ্যই পাস করা হয়েছে। সেই হিল ফ্রেমগুলোকে যদি আমি উপরের দিকে তুলে দিই, তাহলেই কিন্তু ওই ইয়ার্নগুলো উপরে উঠে যাবে। তাহলে আমি দেখি 1 নাম্বার ইয়ার্নটা কোন হিল ফ্রেমের মধ্যে দিয়ে পাস করা আছে, 1 নাম্বার হিল ফ্রেমের মধ্যে দিয়ে। তাহলে 1 নাম্বার হিল ফ্রেমকে যখন আমি লিফট করব, এই যে নিচ দিয়ে এসে 1 নাম্বার হিল ফ্রেমকে আমি লিফট করে দিলাম, তাহলে 1 নাম্বার হিল ফ্রেমের মধ্যে যতগুলো ইয়ার্ন আছে সবগুলো ইয়ার্ন কিন্তু লিফট করবে। তাহলে 1 নাম্বার হিল ফ্রেমের কোন কোন ইয়ার্ন আছে? 1 এবং 7, এই দুইটা ইয়ার্ন আছে হচ্ছে 1 নাম্বার হিল ফ্রেমে। তাহলে 1 এবং 7 দুইটা ইয়ার্নই কিন্তু আমার লিফট হয়ে গেল। তাহলে ডিজাইনের মধ্যে এই দুইটা কাজ হয়ে গেল। ডিজাইনের মধ্যে আর বাকি থাকলো কি? 4 এবং 8। তো তাহলে 4 কোন হিল ফ্রেম দিয়ে পাস করা হয়েছে? 4কে পাস করা হয়েছে 4 নাম্বার হিল ফ্রেম দিয়ে। তাহলে 4 নাম্বার হিল ফ্রেমটাকে যদি আমি লিফট করে দেই, ক্রস করে দিলাম, তাহলে 4 নাম্বার হিল ফ্রেমটা উপরে ওঠা বোঝাচ্ছে। তাহলে 4 নাম্বার হিল ফ্রেম যদি লিফট হয়, 4 নাম্বার হিল ফ্রেমের যে কটা সুতা আছে, 4 নাম্বার হিল ফ্রেমে 2টা সুতা আছে উপরে, 4 নাম্বার হিল ফ্রেমে সুতা নাম্বার 4 এবং সুতা নাম্বার 8, এই 2টা সুতা রয়েছে। তো যেহেতু আমি 4 নাম্বার হিল ফ্রেমকে লিফট করলাম, তাহলে এই 2টা সুতা উপরে উঠে গেল, লিফট করলো, উপরে উঠলো। তাহলে আমি এই যে লিফটিং প্ল্যানে প্রথমে দেখলাম, এই যে 1কে এবং 4কে যখন আমি লিফট করবো, মানে 1 নাম্বার হিল ফ্রেম এবং 4 নাম্বার হিল ফ্রেমকে লিফট করবো, তখন 4টা সুতা উপরে উঠবে। একটা হচ্ছে প্রথম সুতাটা, চতুর্থ সুতাটা, সপ্তম সুতাটা এবং অষ্টম সুতাটা, এই 4টা সুতা কিন্তু উপরে উঠে গেল। তাহলে এই যে লিফটিং প্ল্যানটা এবং উপরে লিফটিং প্ল্যানটা এবং ড্রাফটিং প্ল্যানটা, এই দুইটা প্ল্যান মিলে কিন্তু আমার কাপড়টা বুড়া হলো। তেমনিভাবে দ্বিতীয় পিক যখন যাবে, দ্বিতীয় পিকের ক্ষেত্রে আমার 1, 2, 6, 7 এই 4টা সুতাকে উপরে তুলতে হবে। তো 1কে আমি পাস করেছি 1 নাম্বার হিল ফ্রেম দিয়ে, তাহলে 1 নাম্বার হিল ফ্রেমকে তুললে এই ইয়ার্নটা উপরে উঠে যাবে। তাহলে আমি 1 নাম্বারকে লিফট করলাম। তো 1 নাম্বার লিফট করলে 1-এর মধ্যে কিন্তু শুধু একটা সুতা না, আরও একটা সুতা আছে, সেটা হচ্ছে 7 নাম্বার সুতা। তাহলে 1 এবং 7 দুইটা সুতাই উপরে উঠে গেল। তাহলে 2কে তুলতে হবে, পরে দেখতে পাচ্ছি যে 2কে তুলতে হবে। তো 2 নাম্বার যে ইয়ার্নটা, দ্বিতীয় ইয়ার্নটা, এটা পাস করা আছে হচ্ছে নাম্বার 2 হিল ফ্রেম দিয়ে। তো নাম্বার 2 হিল ফ্রেমটা যদি আমি তুলি, নাম্বার 2 হিল ফ্রেমে কয়টা সুতা আছে? দ্বিতীয় এবং ষষ্ঠ, এই দুইটা সুতা আছে। দ্বিতীয় সুতা এবং ষষ্ঠ সুতা, দুইটা সুতাই কি হবে? লিফট করে যাবে। তার মানে আমার দ্বিতীয় সুতা লিফট করলো, প্রথম সুতা লিফট করলো, ষষ্ঠ সুতা লিফট করলো, সপ্তম সুতা লিফট করলো, 4টা সুতা লিফট করা কিন্তু আমার ডিজাইনে ছিল। তাহলে আমার ডিজাইনটা আসলে কি প্রডিউস হয়ে গেল। এভাবে করে আস্তে আস্তে ড্রাফটিং এবং লিফটিংয়ের সমন্বয়ে আমার ডিজাইনটা
প্রডিউস হবে। বাকি দুইটার ক্ষেত্রে আমরা সেমভাবে দেখাতে পারি যে ড্রাফটিং এবং লিফটিং এই দুইটা অংশ মানে সমন্বয় করলে আমার ডিজাইনটা আসলে ফুটে উঠতেছে কিনা, এবং ফুটে উঠবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আমি আরেকটা ডিজাইন দেখি যেটা কিনা 2x1 টুইল। আগেরটা ছিল হচ্ছে একটা হরিজন্টাল জিগজ্যাগ। তো এখানে 2x12 ক্ষেত্রে যেহেতু কোনো মিল নেই, 2x1 টুইলের ক্ষেত্রে তিনটা ইয়ার্ন আছে, তিনটা ইয়ার্নের মধ্যে কোনো ইয়ার্নের মধ্যে কোনো ইয়ার্নের মিল নেই, তাহলে প্রত্যেকটা ইয়ার্নকে এক একটা হিল ফ্রেমের মধ্যে দিয়ে পাস করলাম, তিনটা ইয়ার্নের জন্য তিনটা হিল ফ্রেম লেগে গেল। তো যেহেতু হিল ফ্রেম তিনটা, তাহলে আমার আসলে লিফটিং প্ল্যানে মানে ভার্টিক্যাল লাইন বা লিফটিং হবে তিনটা হিল ফ্রেমের জন্য, তাহলে এখানেও তিনটা। তো এটা একটা স্ট্রেট ড্রাফটিং হলো। স্ট্রেট ড্রাফটিং হলে আমরা আগে থেকেই জানি অনেকে যে ডিজাইনটা এবং লিফটিং প্ল্যানটা অনেকটা একই হয়, একই হয়ে থাকে। তো একই হলো কিভাবে, আমি এখানে প্রমাণ করলেও দেখতে পাচ্ছি আমার ডিজাইনে বলতেছে যে প্রথম পিকের সময় 1 এবং 3কে উঠতে হবে। তো 1 এবং 3কে উঠতে হলে 1কে পাস করেছি 1 নম্বর হিল ফ্রেম দিয়ে, এটাকে তুলে দিলাম। আবার 3কে পাস করেছি 3 নম্বর হিল ফ্রেম দিয়ে, তাহলে 3কেও তুলে দিলাম। আবার দ্বিতীয় পিক যাওয়ার সময় 1 এবং 2কে তুলতে হবে। 1 এবং 2কে কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর হিল ফ্রেম দিয়ে পাস করা আছে, তাহলে 1 নম্বর হিল ফ্রেম এবং 2 নম্বর হিল ফ্রেমকে তুলে দিলাম। এভাবে করে আমি যখন কাজটা করব এবং ড্রাফটিং লিফটিংয়ের সমন্বয়ে একটা ডিজাইন ফুটে উঠবে। আবার কেউ যদি উল্টা করে বলে যে আমাকে ড্রাফটিং এবং লিফটিং দেয়া আছে, তাহলে আমি ডিজাইনটা কীভাবে পাবো, তাহলে কিন্তু ব্যাপারটা সহজ। তো আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। উপরে এখানে ড্রাফটিং প্ল্যান আছে, সাইডে আছে হচ্ছে লিফটিং প্ল্যান। তো আমার এখানে হিল ফ্রেম আছে হচ্ছে কয়টা, তিনটা হিল ফ্রেম। তাহলে তিনটা হিল ফ্রেমের জন্য লিফটিং কয়টা, তিনটা লিফটিংই। তো আমার প্রথম পিকটা আমি শুধু হিসাব করব, তারপর দ্বিতীয় পিক, তারপর তৃতীয় পিক, বা যতটা পিক হয়ে থাকে। তো এখানে প্রথম পিকটার জন্য আমি দেখি প্রথম পিক যাওয়ার সময় আমার 4টা পিক আছে। প্রথম পিক যাওয়ার সময় আমার লিফটিং প্ল্যান বলতেছি কি, শুধু 1 নম্বর হিল ফ্রেমে ক্রস দেওয়া আছে। ওকে, তার মানে 1 নম্বর হিল ফ্রেমটা শুধু লিফট করবে। তো 1 নম্বর হিল ফ্রেমে কয়টা সুতা আছে, আমার ড্রাফটিং প্ল্যান থেকে আমি দেখতে পাচ্ছি 1 নম্বর হিল ফ্রেমের মধ্যে আমার সুতা আছে হচ্ছে 1 এবং 3, এই দুইটা সুতা। তাহলে 1 এবং 3 উঠবে, তাহলে আমার ডিজাইনের প্রথম অংশটা হয়ে গেল। দ্বিতীয় পিক যাওয়ার সময় 1 লিফটিং প্ল্যান বলতেছে আমাকে 1 এবং 2, এই দুইটা হিল ফ্রেম উঠবে। তো 1 নম্বর হিল ফ্রেমে আমার কয়টা সুতা আছে, দুইটা সুতা, 1 এবং 3, এই দুইটা সুতা উঠবে। আবার দ্বিতীয় হিল ফ্রেমটা উঠবে, লিফটিং প্ল্যান বলতেছে দ্বিতীয় হিল ফ্রেমটা উঠবে। তো দ্বিতীয় হিল ফ্রেমে সুতা আছে হচ্ছে একটা, সেটা কোনটা, দ্বিতীয় সুতাটা। তাহলে দ্বিতীয় সুতাটাও উঠে গেল, তাহলে ডিজাইনটা এরকম হবে। তৃতীয় পিক যাওয়ার সময় বলতেছে আমার লিফটিং প্ল্যানটা যে 2nd এবং 3rd এই দুইটা হিল ফ্রেমকে তুলতে হবে। তাহলে 2nd এবং 3rd হিল ফ্রেমে কয়টা সুতা আছে, 2nd হিল ফ্রেমে আছে হচ্ছে দ্বিতীয় সুতাটা, আর 3rd হিল ফ্রেমে আছে হচ্ছে চতুর্থ সুতাটা। তাহলে দ্বিতীয় এবং চতুর্থ সুতা, এই দুটো সুতা ক্রস দিয়ে দিলাম। লাস্ট যে পিকটা আছে সেখানে বলতে শুধুমাত্র একটা হিল ফ্রেম উঠবে, সেটা হচ্ছে চতুর্থ হিল ফ্রেমটা উঠবে। তাহলে চতুর্থ হিল ফ্রেমটা উঠবে বলা আছে, তৃতীয় হিল ফ্রেমটা উঠবে বলা আছে। তাহলে তৃতীয় হিল ফ্রেমে ক্রস দেওয়া আছে, তৃতীয় হিল ফ্রেম লিফটিং ক্রস করা আছে। তাহলে তৃতীয় যে হিল ফ্রেমটা আছে সেই তৃতীয় হিল ফ্রেমে কোন সুতাটা আছে, চতুর্থ সুতাটা, 4 নম্বর সুতাটা। তাহলে 4 নম্বর সুতাটাকে আমি ক্রস দিয়ে দিই, এভাবে করে আমার ডিজাইনটা ফুটে উঠবে। যখন আমি ড্রাফটিং এবং লিফটিংকে সমন্বয় করব তখন একটা ডিজাইন পেয়ে যাব। তো এখানে ফাইনালি একটা বিষয় মনে রাখতে হবে, যেহেতু আমার এই হিল ফ্রেমের সংখ্যা আমি অনেক সময় মিল থাকলে কমিয়ে দিচ্ছি, চাইলে আমি কিন্তু না কমিয়ে রাখতে পারতাম। তো সেই ক্ষেত্রে হিল ফ্রেমের সংখ্যা যত হবে আমার লিফটিং প্ল্যান কিন্তু ততই হবে। এখন এরকম যদি হয় একটা ডিজাইনে যে ড্রাফটিংয়ের মধ্যে এই হরিজন্টাল লাইন আছে হচ্ছে 4টা, আর লিফটিংয়ের মধ্যে এখানে ভার্টিক্যাল লাইন আছে হচ্ছে 6টা, তাহলে এক চান্সে বলে দেওয়া যাবে এটা হচ্ছে ভুল। কারণ যেহেতু আমার ড্রাফটিং হচ্ছে 4টা হিল ফ্রেমের, তাহলে আমার লিফটিংয়ে হবে 4টা হিল ফ্রেমের। আর ড্রাফটিং যদি 2টা হিল ফ্রেমের হয়, লিফটিং 2টা হিল ফ্রেমের হবে। ড্রাফটিং যদি 12টা হিল ফ্রেম দিয়ে হয়, তাহলে লিফটিংও 12টা হিল ফ্রেম দিয়েই হবে। তো আমরা জানি যে 8 ধরনের ড্রাফটিং সিস্টেম রয়েছে: স্ট্রেট ড্রাফটিং, পয়েন্টেড ড্রাফটিং, স্কিপ ড্রাফট, ব্রকেন ড্রাফট, ডিভাইডেড ড্রাফট, গ্রুপ ড্রাফট, কার্ভ ড্রাফট, কম্বাইন্ড ড্রাফট। দিজ আর দ্য ড্রাফটিং সিস্টেমস। তো অনেক সময় বুঝতে পারি না যে আসলে এত ধরনের ড্রাফটিং সিস্টেম কেন, বা এগুলো কি আসলে চিত্রের পার্থক্য নাকি আসলেই কোনো পার্থক্য রয়েছে। তো প্রথমে একটা একটা করে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি। স্ট্রেট ড্রাফটিং, যেখানে কিনা আমার যতগুলো ওয়ারপেন আছে রিপিটের মধ্যে ঠিক ততগুলো হিল ফ্রেম যদি আমি ইউজ করে থাকি, যেমন আমার যদি ডিজাইনের মধ্যে ইয়ার্ন থাকে হচ্ছে 16টা, আমি যদি 16টাকে স্ট্রেট একটার পরে একটা একটার পরে একটা প্রত্যেকটাকে এক একটা হিল ফ্রেমের মধ্যে দিয়ে পাস করি, তাহলে এটা হবে স্ট্রেট ড্রাফটিং। অর্থাৎ
যখন একটা ডিজাইনের একটা ওয়ার্পের সাথে আরেকটা ওয়ার্পের কোনো মিল থাকে না, তখন অটোমেটিক এটাকে আমাকে স্ট্রেট ড্রাফটিং করতেই হবে, আমার হাতে আর কোনো অল্টারনেট অপশন নেই। দ্বিতীয়ত হচ্ছে পয়েন্টেড ড্রাফটিং। এখানে হচ্ছে যদি সিমেট্রিক্যাল হয় ডিজাইনটা, অর্থাৎ এদিক থেকে যেরকম উপরে উঠছে এদিক থেকে এরকম উপরে উঠলো, একই রকম সিমেট্রিক্যাল, একটা জায়গায় মাঝখানে ভাগ করে দিলে যদি এক জায়গায় সিমেট্রি থাকে, তাহলে এরকম সিমেট্রিক্যাল ডিজাইনের ক্ষেত্রে যেহেতু মিল আছে, একটার সাথে আরেকটা মিল আছে, তো সেই ক্ষেত্রে এই মিলগুলোকে আমি একটা হিল ফ্রেমে ইউজ করব। অর্থাৎ আমরা যদি সাপোজ আমাদের আজকের এক্সাম্পলে 8টা ইয়ার্নের জন্য আমরা 4টা হিল ফ্রেম ইউজ করেছি, প্রত্যেক হিল ফ্রেমে 2টা করে ইয়ার্ন দিয়ে দিয়েছি, তাহলে আমার কি হলো, যদি আমি স্ট্রেট ড্রাফটিং করতাম এখানে 8টা হিল ফ্রেম লাগতো, আমি পারতাম প্রত্যেকটা ইয়ার্নকে এক একটা হিল ফ্রেমের মধ্যে দিয়ে পাস করতাম, তখন স্ট্রেট ড্রাফটিং যেহেতু লিফটিং প্ল্যানটা সহজ হয়ে যেত, ডিজাইনের মতোই হতো। কিন্তু এতে করে আমার কি হতো, 8টা হিল ফ্রেমকে ওঠানামা করাতে হতো, তো এটার জন্য অনেক পাওয়ার কনজামশন হতো, এটা ইকোনমিক্যালি ভায়াবল হবে না। এই জন্য যদি ডিজাইনের মধ্যে কোথাও মিল থাকে, কোনো ইয়ার্নের সাথে অন্য আরেকটা ইয়ার্নের মিল থাকে, তখন আমরা করি কি, 2টা ইয়ার্নকে একটা হিল ফ্রেমে দিয়ে হিল ফ্রেমের সংখ্যাটাকে কমিয়ে দিই, যাতে করে হিল ফ্রেম কম লাগে, কম হিল ফ্রেমে যাতে ডিজাইনগুলোকে ফুটিয়ে তোলা যায়। তৃতীয় হচ্ছে স্কিপ ড্রাফটিং, যেখানে হচ্ছে স্কিপ করা হয়, অর্থাৎ শার্টিন ড্রাফট। পয়েন্টেড ড্রাফটিংয়ের আরেক নাম হচ্ছে ভি, এটা ভি আকৃতি তৈরি করে সিমেট্রিক্যাল ডিজাইন বলে। তো স্কিপ ড্রাফট হচ্ছে এই পয়েন্টেড ড্রাফটিংয়ে আমি কি করলাম, স্ট্রেট ড্রাফটিংটাকে একটু কমিয়ে দিলাম, অর্থাৎ হিল ফ্রেমের সংখ্যাটাকে কমিয়ে দিলাম। আসলে স্কিপ ড্রাফটিংয়ে সংখ্যাটাকে একটু বাড়িয়ে দিই আমরা ইচ্ছা করে। এখন আমার দেখা গেছে মানে স্ট্রেট ড্রাফটিং করলে আমার সাপোজ 2টা হিল ফ্রেম লাগে অথবা 4টা হিল ফ্রেম লাগে, তো 4টা হিল ফ্রেমে যদি ড্যান্স ফেব্রিক হয়, খুব ইয়ার্নের সংখ্যা খুব বেশি হয়, তো এই 4টা হিল ফ্রেমের মধ্য দিয়ে কিন্তু সবগুলা ইয়ার্নকে পাস করতে হবে। তো এই ক্ষেত্রে হিল ফ্রেমের উপর লোডটা অনেক বেশি পড়ে যাবে, হিল ফ্রেমগুলো এতগুলো ইয়ার্নকে নিয়ে ওঠানামা করাটা অনেক বেশি ট্রাবলসাম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা স্কিপ করি, অর্থাৎ কিছু ইয়ার্নকে ইচ্ছা করে আরও 2টা হিল ফ্রেম বা আরও 4টা হিল ফ্রেম বাড়িয়ে সেগুলোর মধ্যে দিয়ে অর্ধেককে ওগুলোর মধ্যে দিয়ে বাকি অর্ধেকগুলোকে এই হিল ফ্রেমের মধ্যে দিয়ে পাস করি, অর্থাৎ স্কিপ করে ফেলি। হ্যাঁ, হিল ফ্রেমের সংখ্যাটাকে বাড়িয়ে দিই। তাদের যে ফেব্রিকগুলো যে ড্যান্স ছিল, এখন আগে যেই হিল ফ্রেমটা 10টা ইয়ার্নকে মানে ধারণ করতো, এখন সেটা 5টা ইয়ার্নকে ধারণ করে। অর্থাৎ পয়েন্টেড ড্রাফটিংয়ের ঠিক উল্টাটা বলতে পারি আমরা স্কিপ ড্রাফটিং। পয়েন্টেড ড্রাফটিংয়ে স্ট্রেট ড্রাফটিং থেকে আমরা হিল ফ্রেমের সংখ্যাটাকে কমিয়ে নিচ্ছি যাতে করে সহজে কাজটা করতে পারি। আর এখানে অনেক সময় ড্যান্স ফেব্রিক হওয়াতে আমার ফেব্রিকের নেচারের জন্যই স্কিপ করতে হয়, অর্থাৎ হিল ফ্রেমের সংখ্যাটাকে বাড়িয়ে দিই। যদিও বাড়ানোটা কিন্তু আমার ফিজিবল না, বাড়ালেও কিন্তু আমার বেশি পরিমাণে হিল ফ্রেমকে মুভ করতে হবে, কিন্তু আমরা বলতেছি এখানে কেন করতেছি, কারণ হচ্ছে আমার ইয়ার্নগুলো বেশি, অর্থাৎ ইয়ার্ন খুব ড্যান্স হওয়াতে হিল ফ্রেমের উপর লোডটা একটু কমানোর জন্য আসলে স্কিপ ড্রাফটিংটা আমরা করে ফেলছি। এই ড্রাফটিংগুলো আমরা নর্মালি সবসময় দেখে থাকবো। তাছাড়াও রয়েছে ব্রকেন ড্রাফট, এটাকে মডিফাইড পয়েন্টেড ড্রাফটিং বলা হয়। এবং পয়েন্টেড ড্রাফটিংয়ে আমরা এই ডায়মন্ড যে ডিজাইন আছে, এরকম ডিজাইনগুলোর ক্ষেত্রে আমরা দেখতাম সিমেট্রি রয়েছে। তো আসলে এই ব্রোকেন ড্রাফটে এখানে যদি সিমেট্রিটা একটু ভাঙ্গা হয়, অর্থাৎ একদিক থেকে আমার উঠলো, আরেক দিক থেকে ঠিক নামার কথা ছিল কিন্তু না নেমে এটা উল্টা দিক থেকে নামে, এটা মানে ভেঙে গেছে ডিজাইনটা, তখন যেমন ডায়াপার ডিজাইনের ক্ষেত্রে মিল আছে, একটা ইয়ারের সাথে আরেকটা ইয়ারের মিল আছে, তবে ঠিক সিমেট্রি অনুসারে মিল নেই, একটা ইয়ারের সাথে আরেকটা ইয়ারের মিল আছে তবে ভাঙ্গাভাবে মিল আছে, তখন এই ড্রাফটিংটা হয় হচ্ছে ব্রকেন ড্রাফট, যেখানে কিনা ড্রাফটিংটা ভেঙে যায়, অর্থাৎ সিমেট্রিক্যাল নয় তবে মিল আছে এরকম ডিজাইনের ক্ষেত্রে। আবার হতে পারে ডিভাইডেড ড্রাফট। এই ড্রাফটিংগুলো আমরা নর্মালি দেখতে পাবো না, খুব কমই দেখতে পাবো, কারণ হচ্ছে ডিভাইডেড ড্রাফট হয় হচ্ছে যখন পাইল ফেব্রিক তৈরি করি আমরা, এগুলো নর্মাল ড্রাফটিং না, ওয়ার্পিয়ানের ফেস ওয়ার্প থাকে, ব্যাক ওয়ার্প থাকে, তখন এই ফেসগুলোকে ব্যাকগুলোকে আমরা ডিভাইডেড করে দিই যাতে করে এগুলা ফেস তৈরি করে, গ্রাউন্ড তৈরি করে, এরকম করার জন্য আমরা ডিভাইডেড ড্রাফট ব্যবহার করি। এগুলো নর্মাল মেকানিজমে বা নর্মাল কাপড় প্রডিউস করার সময় আমরা ডিভাইডেড ড্রাফটিং পাবো না। তারপর হচ্ছে গ্রুপ ড্রাফটিং। গ্রুপ ড্রাফট হচ্ছে আমরা যে কোনো হোক না, আগের যে কোনো ড্রাফটিং হোক না কেন, স্ট্রেট, পয়েন্টেড, স্কিপ, ব্রকেন, ওই সবগুলোর জন্যই কিন্তু গ্রুপ ড্রাফটিং করা যাবে। অর্থাৎ ওই আগে যে কোনো ধরনের ড্রাফটিং হোক না কেন, এটা তো ডিজাইন নেচারের উপর, আমি ইচ্ছা করলেও তো কোনো ড্রাফটিং করতে পারছি না, আমার কাপড়টা যেরকম সেই অনুসারে আমাকে ড্রাফটিং করতে হচ্ছে। তো গ্রুপ হচ্ছে আমার যদি চেক হয় বা স্ট্রাইপ হয়, আমি যদি সাদাগুলাকে বা লালগুলাকে, স্ট্রাইপ মানে হচ্ছে এখানে লাল, সাদা, কালো এরকম স্ট্রাইপ থাকবে, তো কালোগুলাকে আমি এক জায়গায় রাখতে চাচ্ছি যাতে করে কালোটা কোনোভাবে আরেকটা সাদার মধ্যে না চলে যেতে পারে। তো সেই জন্য এইগুলাকে, শুধু কালোগুলাকে একটা গ্রুপে ড্রাফটিং, কালোগুলোর জন্য যে ডিজাইন রয়েছে, তারপর সাদাগুলো যেগুলো আছে সেগুলোর জন্য একটা ডিজাইন আছে, সেখানে একটা আরেকটা ড্রাফটিং, আর একটু উপরে আরও হিল ফ্রেম দিয়ে,
তারপরে অন্য কোনো কালার থাকলে সেই কালারের জন্য আরেকটা ড্রাফটিং, এইভাবে করে যদি গ্রুপ গ্রুপ করে ড্রাফটিং করা হয়, কারণ হচ্ছে আমার ডিজাইনের মধ্যে যদি কালারটা এক জায়গা থেকে আরেক জায়গায় না চলে যেতে পারে, কালার রিয়ানগুলো যাতে একটা ইউনিফর্ম পাথে থাকে, অর্থাৎ আমার স্ট্রাইপটা সুন্দরভাবে ফুটে ওঠে, সেজন্য আমরা এই গ্রুপ ড্রাফটিংটা করে থাকি স্ট্রাইপ, চেক এইসব কাপড়ের ক্ষেত্রে। তারপর হচ্ছে কার্ভ ড্রাফটিং। কার্ভ ড্রাফটিং আসলে মূলত ইরেগুলার ড্রাফটিং, অর্থাৎ যেখানে এটা কোনো ক্লাসিফিকেশনে ফেলা যাচ্ছে না। অর্থাৎ আমার অনেক বড় একটা ডিজাইন যদি হয়, সেখানে একটা এনের সাথে আরেকটা এনের মিল আছে, তবে অনেক দূরে গিয়ে ওর আরেকটা এনের সাথে অনেক দূরে গিয়ে মিল আছে, তখন এগুলোকে আমি এলোমেলোভাবে মিলগুলোকে একটা হিল ফ্রেমেই রাখলে আলটিমেটলি এটা একটা ইরেগুলার শেপ তৈরি করবে, এটাকেই বলা হচ্ছে কার্ভ ড্রাফটিং। আর ফাইনালি হচ্ছে কম্বাইন্ড ড্রাফটিং। কম্বাইন্ড ড্রাফটিং হচ্ছে যেখানে কম্বিনেশন থাকে, অর্থাৎ স্ট্রেট ড্রাফটিং, স্ক্রিপ্ট ড্রাফটিং, পয়েন্ট, মানে একটা ডিজাইনের মধ্যে বা একটা এমন কাপড় যেখানে অনেকগুলা ডিজাইন আছে, একটা মানে মানে খুব লাক্সারিয়াস বা গর্জিয়াস ডেকোরেটিভ কাপড়, সেখানে কিন্তু এই সবগুলা ড্রাফটিং পাওয়া গেলে, এই সবগুলো ড্রাফটিং যেহেতু এক জায়গায় একটা কাপড়ে পাওয়া যাবে, সেজন্য এটা হচ্ছে কম্বাইন্ড ড্রাফটিং। আগে সালাম দিন। আপনি যদি আগে সালাম দেন, আপনার মধ্যে যে হিংসা আছে, ক্রোধ আছে অথবা অহংকার আছে, এগুলো কিন্তু চলে যাবে। সুতরাং আগে সালাম দেওয়ার চেষ্টা করুন। আর আজকের শব্দ হচ্ছে লিমিটেড। অর্থাৎ আমরা লিমিটেড যে দেখি, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এরকম লিমিটেড যে লেখা থাকে, এই লিমিটেডটার মানে কি? এই লিমিটেডটার মানে হচ্ছে লিমিটেড বাই লায়াবিলিটি। অর্থাৎ এইসব কোম্পানিগুলো যারা অডিট ফার্ম দিয়ে অডিট করিয়ে তারা লিমিটেড কোম্পানি হিসেবে ঘোষণা করেছে, তারা হচ্ছে তাদের দায়টা, এদের ক্যাপিটাল যেটা আছে সেই ক্যাপিটাল পর্যন্ত লিমিটেড। অর্থাৎ আমি সহজে এক্সাম্পল দিলে, যে কোনো একটা মুদি দোকানদার, সে যেহেতু লিমিটেড না, তার কাছে যদি কেউ পাওনা থাকে, সে তার দোকান পর্যন্ত যাবে না, তার বাড়ি পর্যন্ত যাবে টাকাটা আদায় করার জন্য। অর্থাৎ তার দায়টা শুধু দোকানের মধ্যে সীমাবদ্ধ না, তার যে দায়টা, কেউ যদি তার কাছ থেকে টাকা পায়, তাহলে সেই টাকার জন্য সে বাড়ি পর্যন্ত যাবে। কিন্তু লিমিটেড কোম্পানিগুলোর ক্ষেত্রে যারা এখানে ইনভেস্ট করবে, তাদের ক্যাপিটাল যতটুকু আছে ততটুকু পর্যন্ত তাদের দায়টা লিমিটেড। অর্থাৎ কেউ যদি এই লিমিটেড কোম্পানি থেকে টাকা পায়, তাহলে এই লিমিটেড কোম্পানির মালিকরা শুধুমাত্র এই কোম্পানির সম্পদ পর্যন্তই তাদের দায়। এই টাকার জন্য তারা কোম্পানির মালিক পক্ষ পর্যন্ত যেতে পারবে না। এটার অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, অর্থাৎ এটা একটা অডিট ফার্ম দিয়ে অডিট করিয়ে নিয়ে তারপরে লিমিটেড ঘোষণা করতে হয়, পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড। তো আশা করি আজকে ড্রাফটিং সম্বন্ধে আপনার আইডিয়া ক্লিয়ার হয়েছে। তো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তো ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।